এখন একটা টপিক থেকে প্রশ্ন আসলে আসেই এখান থেকে, সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন, বা তোমরা যেটাকে সংকরায়ন বলো আর কি, বাংলায় যদি বলি সংকরায়ন বলে। এখন হাইব্রিডাইজেশন কাকে বলে? আমরা কিন্তু আগে একটা কথা বলছিলাম, এগুলো সম্পর্কে মেন্টাল ইমেজটা আগে একটু ক্লিয়ার করে নিতে হয়। আমি আমার মেন্টাল ইমেজ ক্লিয়ার করার জন্য একটা টপিকের জন্য কীভাবে কাজটা করি, আমি যেটা করি ওই টপিকটাকে একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে নিয়ে আসার চেষ্টা করি আর কি। হাইব্রিডাইজেশনটাকে আমি যদি একটা ওয়ার্ডে নিয়ে আসি বা একটা সেন্টেন্সে নিয়ে আসি বা দুটো ওয়ার্ডে নিয়ে আসলে ভালো আর কি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হইতে পারে অ্যাটমিক মিক্সিং। ঠিক আছে, অ্যাটমিক অরবিটালের মিক্সিং, এটা লিখে রাখতে ভালো। এটাকে কি লিখতে পারি? অ্যাটমিক অরবিটাল এর মিক্সিং। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হাইব্রিডাইজেশন বলতে পারি। আরও যদি কেউ ছোটো করে মনে রাখতে চাও, হাইব্রিডাইজেশন কাকে বলে? মিক্সিংটাকে হাইব্রিডাইজেশন বলে। কাকে? একটা অ্যাটমের বাইরে সেলে যতগুলো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কিন্তু অরবিটালে থাকে, সেই অরবিটালটার মিক্সিংটাকে কি বলা হয়? হাইব্রিডাইজেশন বলা হয় আর কি, তাই তো? আরও যদি ক্লিয়ার না হয়, মনে রাখতেন যদি না চায়, তাহলে এরকম মনে রাখতে পারো, একটা ধরো যে ফানেল চিন্তা করলা, এই ফানেলের মধ্যে ধরো যে দিলা তুমি হচ্ছে এস অরবিটাল আর তুমি দিলা পি এক্স অরবিটাল, এরা এখানে আসছে, এদের শক্তি, এদের আকৃতি সবগুলো আলাদা আলাদা ছিল। যখন এরা ফানেল থেকে যখন আউট হয়েছে, তখন ওই এস আর এস নাই, এখন তার নাম কি? এসপি। এইখানে ওই পি এক্স আর পি নেই, তার নাম কি হয়েছে? তার এসপি হয়ে গেছে আর কি। তাহলে কি হইলো? এখান থেকে আমরা কি করলাম? অসম শক্তি ভিন্ন আকৃতির অরবিটালগুলোর থেকে একটা সমশক্তির অরবিটালে তৈরি করার যে প্রসেস, তাকে কি বলা হলো? হাইব্রিডাইজেশন আর কি। সেটা এরকম ছোটো করে এটাকে মনে রাখতে পারো। রাখলা? ওকে, গুড। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে, মাথার মধ্যে ঘুরপাক খাইতে হবে আর কি তোমার, কারণ এখান থেকে তো এমসিকিউতে প্রশ্ন হয়। আচ্ছা, যেমন ধরো তোমাকে আমি কয়েকটা যৌগ দিলাম, তোমাকে আমি যৌগ দিলাম, এই একটা যৌগ দিচ্ছি, তোমাকে আমি এখানে একটা যৌগ দিচ্ছি, তোমাকে আমি এইখানে একটা যৌগ দিচ্ছি। এখন এখানেও অ্যাটম আছে, এখানেও অ্যাটম আছে, এখানেও অ্যাটম আছে, তো এদের কার জন্য শুধুমাত্র হাইব্রিডাইজেশনটা আসলে প্রযোজ্য আর কি? তোমরা বলো তো একটু, কার জন্য প্রযোজ্য? এর ক্ষেত্রে প্রযোজ্য কিনা বলো। এইখানকার জন্য প্রযোজ্য না, বাট এইটার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। কেন প্রযোজ্য না? কারণ এরা হচ্ছে আয়নিক। হাইব্রিডাইজেশন শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? সমযোজীর জন্য হচ্ছে প্রযোজ্য, আয়নিকের জন্য আসলে কি প্রযোজ্য না। এটা মাথায় রাখতে হবে, এমসিকিউতে প্রশ্ন হতে পারে। হইল, এখন এটার মধ্যে আমরা যখন নির্ণয় করতে গেছি, আমরা কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করছিলাম যে অ্যাটমিক, তার মানে অ্যাটমের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে কিন্তু না। তাহলে এইটা একটা অ্যাটম আছে, এটাও একটা অ্যাটম আছে, এখানেও অ্যাটম আছে, এটাও একটা অ্যাটম আছে। তো কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর জন্য প্রযোজ্য। তাহলে কার্বন আর অক্সিজেনের জন্য প্রযোজ্য আর কি। এখন আসো অরবিটালে মিক্সিং বলছিলাম। তাহলে দেখো এই কার্বনের বাইরে এবং অক্সিজেনের বাইরে কী কী জিনিসপত্র আছে? এই কার্বনের বাইরে এরকম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে। এই অক্সিজেনের বাইরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। এখন কথার মধ্যে একটু আসো তো ভাইয়া, যে এরা তো অরবিটাল দিয়েই হয়েছে, এখানেও তো অরবিটাল জিনিসগুলোই তো আছে, যোজ্যতা স্তরের অরবিটাল আর কি। এখন এদের মধ্যে হাইব্রিডাইজেশনটা বের করার জন্য একটা ফর্মুলা লাগবে না? তাহলে ওই ফর্মুলা আসলে কেমনে বের করবো আর কি? হাইব্রিডাইজেশন দরকার কেন, আগে এটা বুঝো। এটা বোঝা দরকার হচ্ছে এই কারণে যে কোনো একটা সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করার জন্য বা স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য আমাদের হাইব্রিডাইজেশনটা কাজে লাগে আর কি। তাহলে গঠন ব্যাখ্যা করার জন্য আমাদের কী লাগবে? দুর্বল জায়গা লাগবে নাকি সবল জায়গা লাগবে? সবল জায়গা লাগবে। তাহলে একটা পরমাণুর বাইরের শেলে যতগুলো সবল জায়গা আছে, তাহলে এটা খেয়াল করে দেখি কী সবল জায়গা থাকতে পারে। তার জন্য থাকতে পারে হচ্ছে কি সিগমা থাকতে পারে, তার জন্য হচ্ছে থাকতে পারে কি লোন পেয়ার থাকতে পারে, তার জন্য থাকতে কি পাই থাকতে পারে আর কি। এই তিনটাই তো থাকতে পারে বাইরের শেলের অরবিটালগুলোর মধ্যে দিয়ে যা হয়। তার মধ্যে এই পাই হচ্ছে দুর্বল, তো দুর্বল হিসেবে এটা আউট। তাহলে আমরা যদি তার ক্ষেত্রে যৌগ গঠনের বা সবল জিনিসটা যদি ব্যাখ্যা করতে চাই, তখন কোনটা লাগবে? লোন পেয়ার লাগবে আর সিগমা লাগবে। এই লোন পেয়ার আর সিগমার যে যোগফলটা হয় একটা পরমাণুর ক্ষেত্রে, তখন তাকে বলে কি? তার স্টেরিক নাম্বার বলে। তার কি বলে? তার স্টেরিক নাম্বার বলে। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে বলো, এই পানির ক্ষেত্রে অক্সিজেনের এখানে স্টেরিক নাম্বার কত? এই যে লোন পেয়ার কয়টা আছে এখানে লোন পেয়ার আছে 2টা, সিগমা আছে কয়টা? সিগমা আছে 2টা, তাহলে যোগ করলে স্টেরিক নাম্বার তাহলে কত হলো? 4। এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার দেখো 0, সিগমা কত আছে? 4, যোগ করলে তাহলে কত হলো? 4। তাহলে এখানে স্টেরিক নাম্বার কত হলো? তাহলে 4। ভাই স্টেরিক নাম্বার জেনে কাজটা কি করব? এখানে জেনে তো তোমাকে কাজ করাই লাগবে, কারণ তোমরা আগেও যেমন পড়ছো ওই পড়াটাই আছে, ওই যে এক্স বের করতা, যেটা ওটা স্টেরিক নাম্বারটা তুমি বের করতা। তাহলে যদি তুমি স্টেরিক নাম্বারটা বের করে দেখো 2, তখন হাইব্রিডাইজেশন সেটা হবে কত? এসপি।
তুমি যদি দেখো 3 তখন সেটা কি হবে sp2 হবে আর কি। তুমি যদি দেখো 4 তখন সেটা কি হবে sp3 হবে। তুমি যদি দেখো 5 তখন তার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত হবে sp3d হবে। যদি দেখো 6 সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে হবে sp3d2 হবে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তুমি চাইলে ওই শর্টকাট ফর্মুলা যেটা আছে এক্স দিয়ে ওটা দিয়েও করতে পারো, তুমি চাইলে এইভাবেও করতে পারো। একটা যৌগ লিখে তার ক্ষেত্রে তার গঠনটা আর্ট করার পরে লোন পেয়ার আর সিগমা যোগ করবো আর কি। বুঝতে পারছি? তাহলে হাইব্রিডেশন কীভাবে নির্ণয় করে এটা বোঝা গেল আর কি আমাদের কাছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হাইব্রিডেশনের বেসিক লেভেলের তথ্যগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা বলছিলাম কি আগে টপিকটা খুঁজে বের করো, টপিকটা একটু ভালো করে মেন্টাল ইমেজ ক্লিয়ার করো, টপিকটা একটু পড়ো, টপিকটা পড়ছো, বোঝা শেষ। এবার এই টপিক থেকে কতগুলো ক্যাটাগরির প্রশ্ন হয় তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এখান থেকে যে কোয়েশ্চেনের ক্যাটাগরিগুলো কেমন হয় আর কি। ধরো যে এখানে কোয়েশ্চেনগুলো কেমন কেমন টাইপের হইতে পারে, এইটা নিয়ে একটু আগে ঘাটাঘাটি করো। ঘাটাঘাটি করে তুমি দেখলা এখানে প্রশ্ন হয় কি নিয়ে, যে হাইব্রিডাইজেশন আসলে আগে নির্ণয় করো। হাইব্রিডাইজেশন তোমাকে বলছে কি, এটাকে বলছে আগে নির্ণয় করো। এটা একটা প্রশ্ন ক্যাটাগরি থাকে। দুইটা ক্যাটাগরি প্রশ্ন থাকে কীরকম, এখান থেকে বন্ধন কোণ বের করো, বন্ধন কোণ এর তুলনা করো, বন্ধন কোণের তুলনা করো, এরকম প্রশ্ন একটা হয়। আবার এখান থেকে কী প্রশ্ন হয়, এখান থেকে গঠন আসে, যে কোনো একটা কিছু গঠন নির্ণয় করো বা গঠনটা অঙ্কন করো আর কি, এরকম প্রশ্নটা আসে। তুমি হাইব্রিডাইজেশনের মধ্যে এই 3টা ক্যাটাগরির বাইরে কি প্রশ্ন পাইছো আসলে? না, তুমি আগে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিলা যে হাইব্রিডাইজেশন থেকে এই 3টা ক্যাটাগরি কি হয়, প্রশ্ন হয়। এবার তোমার কাজ কি, হাইব্রিডাইজেশন টপিকটার থেকে তো তোমাকে একদম মানে অনেক ডেপথ যাইতে হবে, ওটা এমন টাইপের তো না। তোমাকে পরীক্ষার জন্য করে তুমি এই 3টা ক্যাটাগরির প্রশ্ন এখন পড়লেই হবে। বাট এখানে কিন্তু আরও অনেকগুলো পড়াশোনা করা যায়, অনেকগুলো পড়াশোনা করা যায়, আমি কিন্তু সেই পড়াশোনাটা করতেছি না এখানে। আচ্ছা, এবার তাহলে সামনের দিকে চলো, কি করা যায়, যে হাইব্রিডেশন নির্ণয় তো করবা কেমন, এটা দেখছো, সূত্র পেয়ে গেছো, এখন কাজ করতে পারি। আমরা এক এক করে কাজ করব। আমরা এক এক করে কাজ করতেছি। প্রথম কাজটা হলো নির্ণয়ের জন্য। হাইব্রিডাইজেশন তুমি নির্ণয় করবা, যে কোনো যৌগ দেওয়া থাকলে তুমি পারবা, যে কোনো যৌগ দেওয়া থাকলে তুমি পারবা আর কি। তো চলো আমরা একটু দেখি যে প্র্যাকটিস করে পারি কিনা, ওই কনফিডেন্সটুকু আসলে আসছে কিনা। যেমন ধরো আমি চিন্তা করতেছি, ধরো আমি এইটা দিলাম, এইটা একটা যৌগ দিচ্ছি। যেমন ধরো আমি তোমার কাছে এরকম দিচ্ছি BF4- দিচ্ছি। যেমন ধরো আমি তোমার কাছে এরকম একটা যৌগ দিচ্ছি XeOF4, আমি এইটা তোমার কাছে দিচ্ছি। আমি তোমার কাছে XeF2 এইটা দিচ্ছি, ঠিক আছে। আবার ধরো তোমার কাছে আমি দিচ্ছি হলো HCHO, এভাবে দিচ্ছি। এরকম অনেক কিছু তোমাকে যৌগ দেওয়া যেতে পারে আর কি। তো তোমাকে দেখবো যে আর করা লাগবে না, তুমি পারবা পুরোটাই, নিজেই পারবা, বাট একটু প্র্যাকটিস করা লাগবে শুধুমাত্র, ঠিক আছে, আর করা লাগবে না। দেখো তাহলে কি করতে হবে, আগে কেন্দ্রীয় পরমাণু কোনটা, নাইট্রোজেন, এখানে হচ্ছে কি বোরন, এখানে কোনটা কার্বন, এখানে কোনটা ফসফরাস, এখানে হচ্ছে কি জেনন, এখানে হচ্ছে কি জেনন। আসো এখন নাইট্রোজেনটা তুমি আগে লিখছো। এক্ষেত্রে তার 5টা ইলেকট্রন ছিল মোট, তার মধ্যে 3টার সাথে 3টা হাইড্রোজেন দিছো। তাহলে যে এখানে তুমি চিন্তা করো এর লোন পেয়ার কত, এর লোন পেয়ার হইল একটা আছে। আর সিগমা কয়টা আছে এখানে, সিগমা আছে এখানে 3টা, যোগ করলে তাহলে কত হইলো, যোগ করলে হইলো 4, ঠিক আছে। তাহলে যদি 4 হয়, স্টেক নাম্বার 4 হইলে এটার ক্ষেত্রে তাহলে হাইব্রিডাইজেশন কত হবে, হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp3 হবে আর কি। মনে থাকবে কথাটা? আচ্ছা, এখানকার জন্য তাহলে তুমি এবার আসো, এই যে বোরন আছে, বোরনের বাইরের শেলে 3টা ইলেকট্রন আছে, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন আছে। F- যেটা আছে তখন ও কি করছে, এই মাইনাসের এখান থেকে এক জোড়া ইলেকট্রন ছিল, তা দিয়ে সে কি করছে, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে ইন টোটালি 4টা কি হলো এখানে সিগমা, তাহলে সিগমা হয়েছে এখানে 4টা। লোন পেয়ার এখানে আছে না, লোন পেয়ার নেই, তাহলে যোগ করলে তাহলে কত হইলো, যোগ করলে তো এখানে 4, আর 4 হওয়া মানে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে sp3 হবে আর কি। বুঝতে পারছি? ওকে, এবার যদি আমরা এটার ক্ষেত্রে খেয়াল করি, আর কি, জেননের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে, জেননের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে বলো, জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে হলো 8টা, যেহেতু অষ্টক পূর্ণ অবস্থায় আছে, নিষ্ক্রিয় গ্যাস তাই। তাহলে এখানে কাকে আগে বসাবা, অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে আর কি, যা তরিত্রিতকতা বেশি তাকে আগে বসাইতে হয়। তা তুমি দেখো অক্সিজেন কয় হাতে যুক্ত হয়, 2 হাতে যুক্ত হয় না, আগে তুমি অক্সিজেনে বসাই দাও, সমস্যা নেই এখানে। আচ্ছা, অক্সিজেন দিছো 2 হাতে যুক্ত করে, ফ্লোরিন আছে কয়টা, 4টা, অক্সিজেন ফ্লোরিন আছে কয়টা এখানে, 4টা, দিলাম 4টা এখানে ফ্লোরিন, ঠিক আছে, দিছো। যে যত হাতে যুক্ত হয় এটা যুক্ত করে দিলেই হইল। এবার তুমি কাউন্ট করো এখানে লোন পেয়ার কয়টা আছে, এখানে লোন পেয়ার আছে হলো এখানে 4টা, একটা। সিগমা কয়টা আছে এখানে, সিগমা কয়টা আছে খেয়াল করো, এই যে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, 5টা সিগমা, এটা কিন্তু না, এটা পাই আসলে আমার হিসাব নেওয়া লাগবে না, তাহলে হচ্ছে এটা 5, তাহলে যোগ করলে তাহলে কত হলো 6।
6 হওয়া তার মানে কি হবে, 6 হওয়া তার মানে কি হবে, sp3d2 হবে আর কি, sp3d2 আর কি। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা এইখানে যাই সিমিলার হিসাব নিকাশ আর কি, তাহলে আমরা জেনন নিলাম, জেননের বাইরের শেলে ইলেকট্রন আছে আমার কাছে এরকম, তাহলে 4টা আছে, 4টা 4 হাতে 4টা আমি কি দিছি, ফ্লোরিন যুক্ত করাই দিছি, 4টা 4 হাতে 4টা ফ্লোরিন যুক্ত করাই দিছি। এবার আমরা লোন পেয়ার কাউন্ট করতেছি, লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার 2টা আছে, সিগমা কয়টা আছে, সিগমা 4টা আছে, যোগ করলে তাহলে কত হইল, 6, 6 হওয়া মানে তাহলে কি হবে, 6 হওয়া মানে sp3d2 হবে আর কি, sp3d2 টাইপের হবে। তাহলে ব্যাপারটা অনেক ইজি না? ওকে, এবার এটার ক্ষেত্রে দেখি, চলো দেখি তো, এখানে কোনো কিছু কিন্তু ব্যতিক্রম কিছু নেই, সব কিছু এরকমই। তাহলে এখানে কার্বন দিলাম, কার্বনের বাইরে ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে হচ্ছে 4টা। তার মানে আমরা কী করলাম, ডাবল হাতে অক্সিজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবার তুমি হিসাব নিকাশের মধ্যে আসো, লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার 0, সিগমা কত আছে, 1 2 3, তাহলে 3টা সিগমা আছে, যোগ করলে তাহলে কত হইলো, 3, 3 হইলে তাহলে সেটা কি হবে, sp2 হবে আর কি। এইখানে তাহলে কি হয়, এখানে হচ্ছে ফসফরাস, ফসফরাসের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা, 5টা। তাহলে এখানে তুমি আগে একটা অক্সিজেন দিছো, এখানে একটা ক্লোরিন দিছো, এখানে একটা ক্লোরিন দিছো, এইখানে একটা ক্লোরিন দিছো আর কি। তাহলে 3টাতে পাইছি না আমরা এখানে, মানে 3টা ক্লোরিন দিয়ে ফেলছি। এবার চল এখানে লোন পেয়ার কত আছে, লোন পেয়ার ফসফরাসের মধ্যে তো নাই, তাহলে 0। সিগমা কয়টা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা, যোগ করলে তাহলে কত হইলো, 4। তো 4 হওয়া মানে কি, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3। তাহলে আমি সবগুলোর ক্ষেত্রে হাইব্রিডেশন বের করতে পারছি না। তোমার কাজ হবে যে কোনো একটা যৌগ নাও, বাট সেটা সমযোজী যৌগ নাও, নিয়ে তার ক্ষেত্রে তুমি কি করো, তার ক্ষেত্রে তুমি এরকম গঠনটা ড্র করে লোন পেয়ার আর সিগমাটা কাউন্ট করো, আর কোনো কাজ করার দরকার নেই। তাহলে তুমি নির্ণয় করাটা কি পাইছো কিনা বলো, তুমি যদি না পারো তাহলে তুমি হচ্ছে এই ভিডিওটা আরেকবার টেনে দেখো, দিলে তুমি একদম কমপ্লিটলি বুঝে যাবা। আর এর বাইরে তুমি তোমার বই থেকে উদাহরণের মধ্যে যা যা আছে তুমি সবগুলো একবার ট্রায়াল দিয়ে দেখো, তুমি সবটাই পারবা আর কি, এখন কোনো কিন্তু আটকাবে না এরকম। তাহলে আমরা কি করছি, ক্যাটাগরি বলছিলাম 3টা, তার মধ্যে আমার একটা হয়ে গেছে, হাইব্রিডাইজেশন নির্ণয় করা শেষ। এবার যাব হচ্ছে গঠন নির্ণয়ের ক্ষেত্রে, এই পার্টটা একটু ক্রুশিয়াল অ্যান্ড ভালোভাবে মনে রাখবা আর কি। আচ্ছা, আমাদের কাছে কি ছিল যেন, স্টেরিক নাম্বার ছিল কত, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, ধরলাম আরও অনেক কিছু হতে পারে এখানে। তুমি ধরো যে 5 পর্যন্ত আমরা এখানে থেমে যাই, বেশি দূর আপাতত না দেখি, এখানে গেল। এখন যদি 2 হয় তো সেক্ষেত্রে কি হতে পারে, এখন এই জায়গাটার ক্ষেত্রে আমি এটা তোমাকে কথা বলি, সিগমা বন্ড দিয়ে আমাদের কাছে কি আসছে, আমাদের স্টেরিক নাম্বারটা আসছে, বাট এক্ষেত্রে সিগমা বন্ড সর্বনিম্ন কয়টা হতে হবে, 2টা হতে হবে আর কি। সর্বনিম্ন কয়টা হবে আসলে, 2টা, এর বাইরে লোন পেয়ার যুক্ত হতে পারে। তার মানে যখন স্টেরিক নাম্বারটা 2 আসছে, তাহলে তখন শুধুমাত্র একটাই গঠন পাওয়া যাবে, তখন শুধুমাত্র কি একটাই গঠন পাওয়া যাবে। গঠনটা কীরকম হবে একটা বলি তোমার, ধরো যে এ একটা পরমাণু, এর বাইরের শেলে আমরা বলছি 2টা সিগমা আছে, বাট কি এটাও একটা ইলেকট্রন না, এরা পরস্পরকে রিপালস করে দিলে কী হবে, দূরে চলে যাবে, তাহলে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যাবে। তাহলে ওদের মাঝখানে মিনিমাম অ্যাট্রাকশন থাকবে, ম্যাক্সিমাম রিপালশন হয়ে তাহলে কি ওরা এরকম থাকবে না, আসল ঘটনা তাহলে কোথায়, ও এরকম করে যাবে আর কি। তার মানে একটা সরল রৈখিক গঠন আসবে। তাহলে আমি কি বলতে পারতেছি, তাহলে আমি বলতে পারতেছি যদি 2 হয় স্টেরিক নাম্বারটা, তখন সেটার গঠনটা কেমন, সেটার গঠনটা হবে সরল রৈখিক, সেটার গঠনটা কেমন হবে, সরল রৈখিক হবে আর কি, হয়েছে। আচ্ছা, বাট 3 হইলে প্রবলেম আছে, কি প্রবলেম সেটা, 3 + 0 মানে কি, 3 + 0 মানে কি, 3টা সিগমা একটা লোন পেয়ার, মানে 0টা লোন পেয়ার আছে, এইটা একটা হইতে পারে, অথবা আরেকটা কেস এখানে হইতে পারে 2 + 1 এইটা একটা হইতে পারে, 2 + 1 এইটা একটা হইতে পারে। হয়তো ব্যাপারটা বুঝি নাই, একটু ভালো করে মনে করাই দিই, এটা হচ্ছে সিগমা, এটা দিচ্ছে লোন পেয়ার, এটা দিচ্ছে সিগমা, এটা দিচ্ছে লোন পেয়ার, ঠিক আছে কথাটা। আচ্ছা, এবার তো বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। এখন যদি এইটা হয়, এটা যদি এখন হয় তাহলে কি হবে, ধরো আমি একটা যৌগ তোমার কাছে দিছি, BF3 দিছি, তাহলে এখন আমাদের কাছে আছে বি, বাইরের শেলে 3টা সিগমা আছে, তাহলে 3টা পরস্পরকে রিপালস করবে, ম্যাক্সিমাম রিপালশনে যাবে, মিনিমাম অ্যাট্রাকশনে আছে, তাহলে তখন তারা কি হবে, তখন তারা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে অবস্থান করছে, তাহলে কৌণিক দূরত্ব তখন কত হবে তাদের মাঝখানে, 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে আর কি, তাই তো। আচ্ছা, তাহলে আমরা আপাতত কোণের কথাটা বাদই দিলাম, বাদ দিলাম আর কি, ঠিক আছে। আমরা আপাতত কোণের কথা বাদ না দিয়ে ধরো লিখেই দিলাম, সমস্যা নেই, আপাতত এরকম 120 ডিগ্রি বলছে। তাহলে এখানে কি, এখানে একটা এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ,
তাহলে এই গঠনটা দেখতে কেমন হইলো, এই গঠনটা তাহলে দেখতে কেমন হইলো, এই গঠনটা দেখতে তাহলে কেমন হয়েছে, এইখানে এইটা এখানে এইটা, এটা যদি আমরা কানেক্ট করে দিয়ে দেখি তখন গঠনটা তাহলে দেখতে কেমন হয়, গঠনটা দেখতে হয় হচ্ছে ত্রিকোণাকার হয়। গঠনটা দেখতে কেমন হয়, ত্রিকোণাকার অথবা ত্রিভুজাকার হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এইখানে আসি তাহলে কি হইলো, খুব ভালো করে জিনিসটা খেয়াল করো যে এইখানে একটা সিগমার জায়গায় একটা লোন পেয়ার আসছে, তাই না? সিগমার জায়গাটা কি আসছে, লোন পেয়ার আসছে। ধরো আমরা একটা যৌগ নিতেছে, এই যে SO2, তাহলে সালফার দিছে এখানে, তার মধ্যে একটা লোন পেয়ার আছে, তুমি খেয়াল করে দেখো এখানে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটা দিছে এরকম করে, আর এখানে ডাবল বন্ডের দিছে অক্সিজেন, এই যে অক্সিজেন এরকম। তাহলে আমার কাছে কি দাঁড়াইলো হিসেবটা, এইটা যেটা আছে না, এইটা হলো একটা সিগমা, এইটা একটা আছে আমার কাছে সিগমা, আমার কাছে এটা কিন্তু কিছু নাই এখানে আছে না, তাহলে এদের মধ্যবর্তী একটা কোণ হবে। বাট এটা লোন পেয়ার যে আছে, তাহলে লোন পেয়ার সিগমার থেকে কেমন বেশি স্ট্রং, তাহলে তখন তাহলে কী করবে, ও বিকর্ষণ করছে, ও দুই পাশ থেকে বিকর্ষণ করলে তাহলে এই বন্ধন কোণ কি আগের মতো আরও 120 থাকবে না, আসলে কী হবে, বন্ধন কোণটা কমে যাবে। তাহলে এই বন্ধন কোণটা আমরা কি লিখতে পারি, লেস দেন 120 লিখে রাখতে পারি আর কি। এক্সাক্ট বন্ধন কোণ না জানলেও প্রবলেম নেই, বাট তুমি এটা কি লেস দেন 120 লিখছো না, এটাও একটা তুলনা, ভালো জিনিস একটা আর কি এরকম। এর তাহলে শেপটাকে তুমি কী বলতে পারো, তাহলে এটা কী হয়েছে, সরলরৈখিকও না, আবার দেখা গেলো যে ত্রিকোণাকারও না, তাহলে সরলরৈখিকটাকে যে বেন্ড করা যায় যেমন হয় ঠিক সেরকম। তুমি এটাকে ধরো লিখে রাখছো বেন্ড শেপ লিখে রাখছো, তুমি এটাকে রাখছো যে বেন্ড আকৃতি লিখে, বা তুমি যদি যাও এটাকে ভি বলতে তাও বলতে পারো, কারণ ভি এর মতো তো দেখতে হয়েছে, তাই না, ভি এর মতো দেখতে তো হয়েছে এরকম। তাহলে যদি স্টেক নাম্বার 3 হয় তো সেক্ষেত্রে আমরা দুইটাই গঠন পাবো, আর কিন্তু গঠন পাবো না। বন্ধন কোণগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে যৌগ অনুসারে, বাট এই শেপ বা আকৃতিগুলা বা গঠনগুলো এটা আসলে কেমন থাকবে, এই দুইটাই হবে, এই দুইটাকেই তুমি বেসিক ধরে আগে যেতে হবে আর কি তোমাকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার তো আমাদের 4 নাম্বারটার জন্য কি, এই 4-এর জন্য তাহলে কেমন হয় চলো একটু দেখি, 4-এর জন্য তাহলে কেমন হয় চলো একটু দেখি, এখানেই লিখে দিই, এখানেই ভাইয়া লিখে দিই, তাহলে কেমন হয় আর কি দেখি। 4-এর জন্য যদি হয় তাহলে তখন 4 + 0 এটা একটা হইতে পারে, আবার কি হইতে পারে 3 + 1 এইটা একটা শেপ হইতে পারে, আবার কি হইতে পারে 2 + 2 এইটা একটা হইতে পারে। এই তিনটাই তো হবে, তাই না? সিগমা তো আমার কাছে দুইটাই হবে সর্বনিম্ন, এর থেকে বেশি হইতেছে না। আচ্ছা, এখন ঘটনার মধ্যে আমরা আসি, আমাদের কাছে এটা একটা এক্সাম্পল আকারে নেই, ধরো আমরা দিছি CCl4 দিছি, ধরো CCl4 না দিয়ে ধরো CCH4 দিছি, যেটা পরিচিত আছে এটা, এই সেটটাই কিন্তু এক্সামে বেশি বেশি করে আসে, এই সেটটাই কিন্তু এক্সামে বেশি বেশি করে আসছে, বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো আর কি। আচ্ছা, এর ক্ষেত্রে দিলা এই যে কার্বন দিছো, এখন 4টা তোমার কাছে সিগমা আছে, তো 4টা সিগমা যদি থাকে 3 ডাইমেনশনাল স্পেসে, আর কেউ যদি 3D এর ক্ষেত্রে ভেক্টরে তোমরা যদি কোনো একটা লব্ধি বের করে থাকো তখন বুঝবা জিনিসটাকে, যে তখন 4টা আসলে কি যখন সমান দূরত্বে গিয়ে থাকবে তখন তাদের মধ্যবর্তী কোণ কত হয় আর কি। কারো জানা আছে কি না, সবারই জানা আছে, কারো জানা না থাকা তো প্রশ্নই আসে না, সবাই পড়ছো ভালোভাবে। তাহলে প্রশ্নটা এই যে এরকম হইলো, তাই না? তখন মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 109.5 ডিগ্রি আর কি এরকম। এখন আমাদের কাছে এই শেপটা কেমন হবে, আমাদের কাছে এই শেপটা আসলে কেমন হবে, আমাদের কাছে এই শেপটার নাম কি, এটার নামে হচ্ছে টেট্রাহেড্রাল শেপ বলে, তাই না? এই শেপটার নাম হচ্ছে কি শেপ বলে, এই শেপটার নামে বলছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় একটা শেপ বলছে আর কি। ঠিক আছে, এটা শেপটার নাম কি, এই শেপটার নাম হচ্ছে চতুস্তলকীয় শেপ, এটা হচ্ছে এটা শেপ। একটা চতুস্তলক কেমন জানো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি ঘরটা কিউবিক শেপের হইতো, একটা চতুস্তলক ওই কিউবের ভিতরে পারফেক্টলি ফিট করে যাইতো আর কি। ঠিক আছে, যাই হোক আমরা এটা তো এখন যতটুকু শিখছি এনাফ আছে, তাই না? এখন এইটা হচ্ছে আমাদের কাছে বেজ শেপ, তো এই শেপটার থেকে আমি পরবর্তী দিকে সামনের দিকে আগাচ্ছি, এই বরাবর ধরো আমি একটা লোন পেয়ার দিচ্ছি এই বরাবর, তাহলেই তো এইটা, তাই না, 3 + 1, তাহলে চলো তো একটা দেখি যেটাতে আমরা লোন পেয়ার একটা দিয়ে অবস্থাটা কী হয়। ধরো আমরা এটা কার জন্য করব, আমরা এটা করব হচ্ছে অ্যামোনিয়ার জন্য, নাইট্রোজেনে বলছিলাম কি এই বরাবর একটা লোন পেয়ার দিছে, এই বরাবর একটা ভাইয়া লোন পেয়ার দিছে, দিলে তখন কি হবে, দিলে আগের নিচেটার মতো কোনো পরিবর্তন তো হয়নি, শুধুমাত্র কোণগুলো একটু চেপে যাবে, তাই না, বিকর্ষণের কারণে চেপে যাবে আর কি। তখন অবস্থাটা কেমন হইলো, অবস্থাটা হলো কীরকম, এইখানে এটা যুক্ত করে দিলাম, এইখানে যুক্ত করলাম, তাহলে ঘটনা কী দাঁড়াইলো, ঘটনা দাঁড়াইলো এইটা একটা কিসের মতো হয়েছে, একটা পিরামিডের মতো হয়েছে, যে পিরামিডের তলটা কেমন একটা ত্রিকোণাকার,
তাহলে তার নাম তাহলে কী হবে? তার নাম হবে ত্রিকোণাকার পিরামিড। তার নাম কি হবে? তার নাম কি হবে? ত্রিকোণাকার পিরামিড হবে হচ্ছে এটার নাম। ত্রিকোণাকার পিরামিড হবে এটার নাম। বুঝাইতে পারছি তো নাকি? ওকে, গেল। এটার মধ্যবর্তী কোণ কত হবে? এই যে কোণগুলা, এই কোণটার মান কিন্তু কত হবে বলো তো? 107। 107 আমরা বইয়ের মধ্যে লেখা আছে তাই বলতেছে। অথবা তোমার যদি না জানা থাকে তুমি কি বলতা? 109.5 থেকে কম। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা পারফেক্টলি বলতে পারতেছি, বাট এখানে আমরা পারফেক্টলি নাও বলতে পারি আর কি। ঠিক আছে, এরকম। এবার আসো, এটা কিন্তু এমনটা না যে একটা লোন পেয়ার আছে মানে আড়াই কমছে, এরকম কিন্তু কিছু না। এটা মনে রাখার জন্য অনেকভাবে ইউজ করা হয়। গেল। এবার আসতেছে এইটার ক্ষেত্রে। তাহলে আমরা আরেকটা বরাবর একটা লোন পেয়ার দিই, আমরা এই বরাবর আরেকটা লোন পেয়ার দিই, তখন কি হয়? ধরো যে এইখানে দিচ্ছি, এই যে একটা লোন পেয়ার আগে ছিল, এই বরাবর ভাইয়া আরেকটা লোন পেয়ার দিছি। বাট এটাকে নাইট্রোজেনই রাখবো, নাইট্রোজেন তো দুটো লোন পেয়ার হয় না, তাই না? আচ্ছা, তাহলে কার জন্য নিব? ধরো যে পানি অক্সিজেনের জন্য নিচ্ছি আর কি। তো অক্সিজেন নিলাম, তার ক্ষেত্রে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। এবার দেখো তো এটার কারণে বন্ধন কোণ তাহলে কী হবে? বন্ধন কোণ আরও কমে যাবে, এই বন্ধন কোণটা আরও কমে যাবে। কমে গিয়ে কত হয়? 104.5 ডিগ্রি হয় আর কি। ঠিক আছে, 104.5 ডিগ্রি হয়। কিন্তু এইটা কি কোনো তল হইল না তো? এটা তাহলে কি একটা? এটা হচ্ছে ভি শেপের মতো, এই যে এরকম। ঠিক আছে, বিজয় চিহ্ন এরকম। তাহলে এটা আসলে কি? এটাকে বইয়ের মধ্যে লিখে রাখছি কি আমরা? ভি শেপ। ভি শেপ। এখন ভি শেপ কেন হয়? তাহলে কি বলতে পারি এটাতে? এক্সামে কি আসে? যদি লোন বেয়ার বাড়ে তখন বন্ধন কোণ কমে। তো বন্ধন কোণের ব্যাপারটা তো পরে আসবোই, বাট আপাতত এটাকে এই জায়গায় থাকলো আর কি। ঠিক আছে, আমার মনে হয় এটা সবার কাছে এখন ক্লিয়ার। কারো কোনো কি ডাউট আছে? নাই। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে 4টাও গেল আমাদের কাছে, 3টাও গেল, এটাও গেল। এখন 5-এর ক্ষেত্রে কেমন হয় চলো একটু দেখে আসি আর কি। 5-এর ক্ষেত্রে কেমন হয়? যদি 5 হয়, 5×5 = 25। ঠিক আছে, যাই হোক, তাহলে একটু দেখি আমরা 5-এর ক্ষেত্রে কী কী শেপ থাকবে। থাকবে হচ্ছে 5+0, এইটা একটা শেপ থাকবে। তারপরে কি থাকবে? থাকবে হচ্ছে 4+1, এইটা একটা শেপ থাকবে। তারপরে কি থাকবে? তারপরে হইলো আমাদের কাছে থাকবে হইলো 3+2। তারপর কি থাকবে? 2+3। আচ্ছা, বলে রাখা ভালো, শুরুরটা কি? শুরুরটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে লোন পেয়ার। শুরুরটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে লোন পেয়ার। সিগমা লোন পেয়ার, সিগমা লোন পেয়ার। ওকে ওকে, ঠিক আছে, গেল। এগুলো যোগ দিবা, দিলে ভালো, না দিলে ভাববো যে এটা কি আসমান থেকে পড়ছে কিনা। না, এরকম না, আসমান থেকে এরকম কিছু পড়ে না আর কি। ঠিক আছে, তাই বলে আবার আসমানের দিকে তাকায় থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। এই গঠনটা তাহলে দেখতে কীরকম? এটা হচ্ছে আমাদের বেস মডেলটাই। আমরা যদি নেই, এটাই এক্সামে হইতে পারে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। ঠিক আছে, PCL 5-এর ক্ষেত্রে গঠন কেমন হবে? এই গঠনটা দেখার জন্য, হ্যাঁ ঠিক আছে, মলিকুলার কিটগুলো আমার কাছে আছে, বাট আমার কাছে মনে আছে মলিকুলার কিটের থেকেও যে মুখ দিয়ে বোঝানো, তুমি যদি এখন মনোযোগ দিয়ে ফেলো না, তাহলে তুমি দেখবা যে অনেক জটিল জটিল জিনিস তুমি অনেক সুন্দরভাবে বুঝে ফেলছো আর কি। তো আমার মনে হয় তোমার মনোযোগ দিয়ে আসো এখন। তো চলো একটা জিনিস খেয়াল করে দেখো, যে তুমি কি করছো, তোমার মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে, মাথার উপরে। তো ফ্যানের মধ্যে একটা মাঝখানে একটা গোল চিহ্ন আছে, তার মধ্যে কি 3টা পাখা আছে, 3টা পাখা আছে, ওইটাই আগে ড্র করি এখানে। তো এই মাঝখানে এই যে পি ফর হচ্ছে ফ্যান, তাই না? আচ্ছা, জায়গাটা মজা করে বলছে। তো এখানে দিছি কি আসলে, আমরা এখানে দিব হচ্ছে, ধরো এখানে একটা ক্লোরিন দিছি, আমরা এখানে এইখানে দিছি হচ্ছে, আরেকটা ক্লোরিন দিছি, আমরা এখানে হচ্ছে আরেকটা ক্লোরিন দিছি। তো ফ্যানে 3টা পাখা, সুন্দরভাবে আর্ট করার জন্য এরকম কাহিনীটা করছি। বাট 3টা পাখা তো সমানভাবে 3 পাশে থাকে। এদের মধ্যবর্তী কোণ কত ফ্যানের পাখাগুলোর ক্ষেত্রে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি করে কোণ আছে আর কি, তাই না? এখন তুমি চিন্তা করে দেখো, ফ্যানের পাখা তুমি পেয়ে গেছো, এখানে তুমি তাদেরকে একটু যোগ করে দাও, তুমি এখানে যোগ করে দিছো। যোগ করে দিলে এই ফ্যানের এই তলটা, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা একটা ত্রিকোণাকার তল বলতে পারি কিনা আর কি? এটা ত্রিকোণাকার একটা তল বলতে পারি কিনা? অবশ্যই পারি, তাই না? পারছে। এই তলটার ফ্যানটা যেখানে ঝুলানো আছে না, যেখানে ঝুলানো আছে, কোন কোম্পানির জানি না, ধরো BRB কোম্পানিটা ঝুলানো আছে আর কি। এরকম ম্যাক্সিমাম ফ্যানের ওখানে লেখা থাকে কোন কোম্পানির থাকে। তাহলে উপরে যেটা আছে, ধরো যেখানে ক্লোরিন দিছি, উপরে একটা এরকম দিছি। এখন থাকলে তুমি কী করবা? তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্যানের পাখা থেকে ওই কোম্পানির ওখানে যুক্ত করে দেওয়া, এখানে যুক্ত করে দেওয়া, এইখানে যুক্ত করে দেওয়া, দিছো। তাহলে উপরটা দেখতে তাহলে কেমন লাগলো? একটা পিরামিড হয়েছে আর কি, তাই না? একটা পিরামিড হয়েছে, ত্রিকোণাকার পিরামিড। এবার তুমি চিন্তা করো একটা কাল্পনিক ফ্যান, যে ফ্যানের নিচেও এরকম একটা ওই ফ্যান যেখানে লাগানো থাকে এটাও আছে, এটা কাল্পনিক ফ্যান এরকম।
তো সেইখানে তুমি কি করতেছো, আবার তুমি যুক্ত করতেছো, আবার তুমি এই ফ্যানের পাখাগুলো নিচে দিয়ে যুক্ত করছো। এবার আগে তো একবার উপরে যুক্ত করলা, এবার নিচে একবার যুক্ত করছো। তাহলে নিচে একটা কি দাঁড়াইলো, নিচে একটা পিরামিড, উপরে একটা কি পিরামিড। তাহলে কয়টা পিরামিড হয়েছে, দুইটা পিরামিড। তাহলে কি হবে, দ্বি পিরামিড। কেমন, পিরামিডটার তলটা কেমন, ত্রিকোণাকার না, তাহলে নাম কি হবে, ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে এটার নাম কি হইল, এটার নাম হইল ত্রিকোণাকার দ্বি পিরামিড। আচ্ছা, এটা না হয় বুঝলাম ভাইয়া, একটা পার্ট মনে হয় একটু বলা দরকার আছে। সেটা কি, বন্ধন কোণটা কত, ওই যে উপরে যে মানে কোম্পানির নামটা যেখানে আর পাখাটা এখানে, এটাকে যদি তুমি হিসাব নিকাশ করে দেখো, এই বন্ধন কোণ কত হবে আসলে, 90 ডিগ্রি তো হবে, তাই না? খুব সুন্দর 90 ডিগ্রি, ফ্যানের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। তাহলে 90 ডিগ্রি আছে, তাহলে উপরে আছে এরকম 3টা 90 ডিগ্রি, নিচে আসে এরকম 3টা 90 ডিগ্রি, মোট কয়টা হলো 6টা 90 ডিগ্রি আছে, আর 120 ডিগ্রি আছে এখানে 3টা। তাহলে এইটার জন্য কিন্তু 2টা কোণ থাকে, 120 ডিগ্রি ও 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, গঠনটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার সব পরের পার্টে যাই। এবার আমার কাছে এখানে গিয়ে কী বলছে, এবার আমার কাছে এখানে এসে বলতেছে যে ভাইয়া আপনি আরেকটা কাজ করেন, যে এখানে একটা লোন পেয়ার দেন, তাহলে 4টা সিগমা হয়ে যাবে। তাহলে এইটা একটা যদি যৌগ আমরা নেই, তার নাম দিলাম SF4 নিশ্চয়ই। এখন সালফার দিলাম, এখানে সালফার আসছে সেন্টারে। এই যে ক্লোরিনটা আছে না, এই বরাবর এখানে লোন পেয়ার দিয়ে দিই আর কি, এই বরাবর এখানে লোন পেয়ার দিয়ে দিই, তাহলে জিনিসটা গঠনটা দেখতে সুবিধা হবে। উপরে ছিল ফ্লোরিন, এখানে ছিল ফ্লোরিন, তারপর এইখানে ছিল ফ্লোরিন, এইখানে ছিল হচ্ছে ফ্লোরিন, এইটা, তাই না? গঠনটা কিন্তু এরকম সাথে মিলতেছে কিনা। আর এইটা হচ্ছে একটা লোন পেয়ার। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো, তোমরা আমাকে একটু বলতে পারবা যে ব্যাপারটা কি দাঁড়াইছে? এইখানে এটা দেখতে কেমন মনে হইতেছে, আমি জানি তোমার কেমন ভাবতেছো, এটা গঠনটা কেমন দাঁড়াচ্ছে এটা খেয়াল করো। তা ধরে নাও আমার কাছে এটা একটা মনে হইতেছে, ধরো এইটা একটা আমাদের কাছে সরল রেখা, এটা সরল রেখা, সেই সরল রেখার সাথে ভি করে কিছু একটা আছে। তাহলে যে ভি করে সরলরেখার মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, ভি করে সরলরেখার মধ্যে কিছু একটা আছে, এটা এরকম টাইপের আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কলমগুলো কালারফুল, তো কালারফুল তার বুঝতে সুবিধা হবে আর কি, কালারফুল। দেখো তো এবার বোঝা গেছে কিনা, এই যে এরকম টাইপের। তাহলে তুমি ছোটোবেলায় একটা কাজ করছিলা, তাই না, যে পার্কে গিয়ে এখানে বসলে এপাশে ওঠে, এপাশে বসলে এপাশে ওঠে আর কি। এই শেপটার নাম কি বলে, এই নামটা হচ্ছে সি-স বলে। কি শেপ বলে, সি-স। তো এটা বইয়ের মধ্যে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এটাকে কি বলা হইলো, এটাকে সি-স শেপ বলে, শেপ বলে আর কি। তাহলে বুঝলাম এই যে ব্যাপারটা। এবার আমরা এইখানে যাই, এইখানে যখন আসছি তখন আবার বলছে কি ভাই আপনি আরেকটা লোন পেয়ার এখান থেকে সরাই ফেলেন। তো সিসর কথা মনে আছে তো নাকি, সিসর কথা মনে আছে কিনা, এই যে এরকম তো সিসরটা ছিল, আমি যে আরেকটা লোন পেয়ার সরাই ফেলি এখান থেকে, তাহলে দেখতে জিনিসটা কেমন হবে, একদম সুন্দরভাবে টাকার টি আকৃতির হবে আর কি এরকম। তাহলে আমাদের কাছে তাহলে জিনিসটা কেমন হলো, আরেকটা লোন পেয়ার দেওয়া আর কি, এখানে একটা লোন পেয়ার সরাই দিলে তাহলে আমরা একটা যৌগ নিই, তাহলে সুবিধা হয়। BrCl3 নিচ্ছি ধরো, নিয়ে ব্রোমিন আছে, দুইটা লোন পেয়ার দিচ্ছি, দিয়ে এইখানে একটা Cl, এইখানে একটা Cl, এটা একটা Cl, সুন্দরভাবে একটা টি শেপ আর্ট করছে আর কি, এটা একটা টি শেপ হয়েছে। এবার ধরো যে দুইটা সিগমা আছে আর তিনটাই কি আছে তোমার লোন পেয়ার আছে। এখন তুমি চিন্তা করো, আমার মনে হয় আর তোমাকে বলা লাগবে না, একটা টি থেকে টি এর যে মাথাটা যেটা আছে, ধরো যে আমরা টি এর যে মাথাটা আছে এরকম, এটাই খুলে দিছি, মানে এটা লোন পেয়ার দিছি, এটা বাদ, তাহলে কেমন থাকলো, সরল রৈখিক থাকলো আর কি, তাই না? তাহলে এটা কেমন থাকলে হবে, এই যে জেনন, এর সাথে থাকলো এই যে ফ্লোরিন, দিলাম, তিনটা লোন পেয়ার আছে এরকম। তাহলে এটা কেমন হবে, সরল রৈখিক হবে, ইংরেজিতে কি বলে, লিনিয়ার বলছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে গঠনগুলো ক্লিয়ার হয়ে গেছে না? তা আমাদের কাছে কি ব্যাপারটা হইলো, যে একাডেমিকের জন্য মানে হচ্ছে তোমাদের কাছে এই পর্যায়ে যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা যারা হচ্ছে রিভাইজ দিতে চাচ্ছ, তাদের জন্য এই পর্যন্ত ঠিকঠাক আছে। আর কেউ যদি এক্সট্রা করে, এখন যদি 6-এর জন্য কেমন কম্বিনেশন হয়, 5-এর জন্য 4টা, তাহলে 6-এর জন্য 5টা কম্বিনেশন হবে, তার 5টা গঠন তুমি ড্র করে দেখতে পারো, তাহলে কেমন হয় না হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পড়তেছিলাম বলো, অনেক দূর তো পড়ে আসছি আমরা, পড়তে অনেক দূর আসছি। আমরা কি করছি, তাহলে আমরা হচ্ছে যে এইটা বন্ধনকোণ পড়ে, আমরা হচ্ছে কি এই যে গঠন পড়ে ফেলছি। এবার বন্ধনকোণেরও তো অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? চলো একটু দেখে আসি তাহলে কেমন হবে বন্ধনকোণ। এবার সেকেন্ড পার্টটা ছিল বন্ধন কোণ কীভাবে বের করবো আর কি। আচ্ছা,
বন্ধন কোণ তো মোটা থেকে আমরা পেয়ে গেছিলাম, তাই না? স্টেরিক নাম্বার যদি 2 হয় সেক্ষেত্রে যদি সিগমা দিয়ে হলে আর কি, সিগমা হলে যদি সিগমা দিয়ে হয়, লোন পেয়ার ধরো যে নাই, তখন 2 হলে এটা 180, মানে লিনিয়ার শেপ ছিল। 3 যদি হয় সেক্ষেত্রে কত ছিল? 120 ছিল। যদি 4 হয় সেক্ষেত্রে কত ছিল? 109.5 ডিগ্রি ছিল। যদি 5 হয় তখন সেটা কি হয়? তখন সেটা ছিল 120 ডিগ্রি আর 90 ডিগ্রি ছিল, যেটা আমরা গঠনটা আর্ট করলাম। 6 হলে সেটা কত হবে? 6 হলে সেটা কত হবে? সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তোমরা ট্রাই করে দেখো আর কি। গেল। এখন আমরা ব্যাপারটার মধ্যে যাচ্ছি, মাত্র যাচ্ছি। বন্ধন কোণ তাহলে এর থেকে কমে যাচ্ছে কখন? ওই যে বললাম যখন লোন পেয়ার থাকে। ওটা আসলে আমার মুখের কথা, এমনটা কিন্তু না। এটা আসছে কি? এটা বলতেছে VSEPR থিওরিতে বলতেছে। কি নাম এটা? ভ্যালেন্স। যদি এটাকে ইংরেজিতে বলছে বলে ঠিক হয়েছে, ব্যাপারটা কথাটা এমন টাইপের না। এটা আমরা শুরুর থেকে বারবার বলে আসছি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আর কি, এরকম। আচ্ছা, ওই যে লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণটা হয় সেটা। এখন লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র সিগমার ক্ষেত্রে হিসাব নিকাশ করছি। তো লোন পেয়ার আর বন্ড পেয়ার, মানে লোন পেয়ার আর সিগমার, লোন পেয়ার যদি দুইটা লোন পেয়ার থাকে, দুইটা শক্ত ব্যাপার স্যাপার আছে, তাতে কিন্তু কী হবে? বিকর্ষণ বেশি হবে। তারপরে লোন পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ, তারপরে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ। এইটা হচ্ছে কি? বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ, এটা কার কথা? এটা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই তথ্য অনুসারে এই কথা বলছে। তাহলে এটাই না ভাইয়া তখন বলে দিয়ে আসছিলাম, তোমাদের মনে আছে কি না? খেয়াল করে দেখো তো, এই জায়গাটায় বললাম যে এটা এক্সামে এটাই আসে, যে এইখানে লোন পেয়ার নাই, লোন পেয়ার আছে 0, বাট এখানে লোন পেয়ার আছে একটা। তাহলে এখানে সব বন্ড পেয়ার বিকর্ষণ করে এরা এখানে পৌঁছাইছে। বাট একটা লোন পেয়ার আসলে তখন কি হলো? বিকর্ষণ বাড়ছে, বন্ধন কোণ কমছে। আবার এখানে লোন পেয়ার আরও বাড়ছে, তখন বিকর্ষণ বাড়ছে, আরও লোন পেয়ার কমছে। তার মানে কি? এই যে এইটার ক্ষেত্রে তোমাকে যদি বলে 3টার ক্ষেত্রে বন্ধনগুলো ভিন্ন হয়েছে কেন, তখন তুমি কি বলবা? তখন তুমি এভাবে বলবা যে এদের ক্ষেত্রে VSEPR থিওরি মতে অমুক তমুক কাহিনীগুলো হয়, যার জন্য বন্ধন কোণটা কমে। ঠিক আছে কথাটা? ওকে, তাহলে এটা মনে হয় আমরা ক্লিয়ার হতে পারছি। এটা হচ্ছে আমরা অলরেডি বলছি, এটা আর বলতেছি না। এবার আসতেছি পরের পার্টের মধ্যে। আরও বন্ধন কোণ কি কমে যেতে পারে? হ্যাঁ, পারে। যেমন ধরো তুমি যদি এরকম চিন্তা করো, NF3 আর তোমরা চিন্তা করো NH3, এর ক্ষেত্রে বন্ধন কোণ কম হতে পারে কিনা? হ্যাঁ, পারে। কিভাবে পারে? তাহলে নাইট্রোজেন আছে, এখানে ধরো যে ফ্লোরিন আছে, এরকম দিলাম। এখানে আছে নাইট্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, তাহলে বন্ধন কোণটা কমবে কিভাবে? বন্ধন কোণটা কি হবে? এটার ক্ষেত্রে লোন পেয়ার দেখো, দুটোর ক্ষেত্রে লোন পেয়ার সমান, তুমি কিন্তু আর এটা দিয়ে ব্যাখ্যা করতে পারতেছো না। তখন লোন পেয়ার যদি সমান হয় তাহলে তুমি কি দেখবা তখন? চলো দেখি। এইটা ফ্লোরিন নাইট্রোজেনের ক্ষেত্রে, ফ্লোরিনের এখানে ডেল্টা মাইনাস, এখানে কেমন? ডেল্টা প্লাস। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল্টা কেমন? ডেল্টা প্লাস। এটা হচ্ছে ডেল্টা মাইনাস। পার্থক্য পাইছো কিনা? একবার নাইট্রোজেনের মধ্যে প্লাস, নাইট্রোজেনের মধ্যে একবার কী হয়েছে? মাইনাস। তাহলে মাইনাস থাকলে এখানে ধরো যে এই জায়গার মধ্যে লোন পেয়ার, এর মধ্যে হচ্ছে যে বন্ড পেয়ার ইলেকট্রন, আর ওর মধ্যে সেন্টারের মধ্যে ইলেকট্রন, এর মধ্যে কী আছে? বিকর্ষণ বেশি থাকে। এদের ক্ষেত্রে বন্ধন কোণটা কত? 107 ডিগ্রি আর কি, এরকম। বাট এই ক্ষেত্রে কি? সেন্টারের মধ্যে পজিটিভ চার্জ, আকর্ষণ বেশি হয়, যার জন্য বন্ধন কোণটা তাহলে কী হবে? কমে আসবে। কমে আসলে এটা কত হয়? 102 ডিগ্রি হয়। তার মানে কি হয়েছে? সেন্টারের থেকে যে এলিমেন্টটা থাকে বা মৌলটা থাকে, তার সাথে যদি একটা অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল যদি যুক্ত হয়, তখন বন্ধন কোণ কী হয়? বন্ধন কোণ কমে। বুঝতে পারছি? তাহলে বন্ধন কোণের ক্ষেত্রে এইটা একটা কমে যাওয়ার কারণ, এই যে কমে যাওয়ার কারণ। আরেকটা ব্যাপার তুমি চাইলে এখানে মেনশন করতে পারো, মানে এটাকে জাস্ট লেখার জন্য লিখতে পারো, সমস্যা নেই। ধরো যে H2O আছে, তুমি H2S বলতেছো আর কি। এর ক্ষেত্রে বন্ধন কোণ কত? 104.5। এক্ষেত্রে বন্ধন কোণ কত? 92। কেমনে? এক্ষেত্রে দেখো লোন পেয়ার দুইটা আছে, তো এটাকে তুমি জটিলভাবে ব্যাখ্যা করতে না গিয়ে, যেহেতু আমাদের বইতে আসলে ওই বাকি কনসেপ্টটা নাই, তো আমরা এটাকে এভাবে বলে দিয়ে আসতে পারি জাস্ট, যে কি বলতে পারি, যে এইটার আকারটা ছোট, কেন্দ্রীয় পরমাণুর আকার আসলে কেমন? এটার আকারটা ছোট। আর এইটার আকারটা কেমন? এটার আকারটা বড়। কেন্দ্রীয় পরমাণুর আকার যদি বড় হয় তখন বন্ধন কোণটা কমে। তুমি এভাবে চাইলে বলে দিয়ে আসতে পারবে আর কি। ঠিক আছে? তাহলে বন্ধন কোণটা কত হয়, কি হইলে কমে, এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিভাবে এই হাইব্রিডাইজেশন টপিকটা থেকে কত ক্যাটাগরির প্রশ্ন হয়, কী কী পড়ছি আর কি।
আবার একটু বলি যে কীভাবে পড়তে চাইছিলাম। আমরা আগে একটু বলছিলাম যে 100% কার্যকরী প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে ওই টপিকটার মেন্টাল ইমেজটা ক্লিয়ার করতে হবে। যেমন ধরো হাইব্রিডাইজেশনটা সম্পর্কে আমি কী বুঝছি, একটা ফানেল মাথায় ঘুরতেছে, বা আমার মাথার মধ্যে একটা মিক্সিং ভাব একটা ঘুরতেছে, এই এতটুকুই মেন্টাল ইমেজ। ওই টপিকটা তুমি একদম ক্লিয়ার করে নিলা। তারপরে কতগুলো ক্যাটাগরি প্রশ্ন হয়, সবগুলো ক্যাটাগরির প্রশ্নটা তুমি একটু ভালো করে পড়ছো, ঠিক আছে? কতগুলো ক্যাটাগরির প্রশ্ন বলছি, তারপর ওই ক্যাটাগরির প্রশ্নগুলোই খুব ডিটেলসে পড়ছো। এরপরে তুমি গিয়ে সিকিউ সলভ করতে গিয়ে দেখো তুমি আটকাও কিনা, ঠিক আছে? আমি আমার পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ যে রিভিশনগুলো যেগুলো নিতে চাচ্ছি বা যেগুলো ওয়ান শট নিতে চাইতেছি সেগুলো মধ্যে তো দেখাবোই, বাট আজকে সিকিউ সলভটা দেখাচ্ছি না। এই টপিকটা দেখার পরে তুমি বাসায় গিয়ে এখনই, বা তুমি এখন বসে বাসায় গিয়ে বলতেছি, তুমি এখন বসেই সিকিউ সলভটা একটু সলভ করো। তো সিকিউগুলো সলভ করো, সিকিউ সলভ করলে তুমি বুঝতে পারবা এটা তোমার সাথে মিলছে কিনা আর কি। এরপরে কাজটা কি? এক্সাম দেওয়া। এরপরে কাজটা হলো কি? এক্সাম দেওয়া আর কি। তো আমরা তোমাকে অলরেডি আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি অক্সিগেমের যে গ্রুপ আছে, তো সেই গ্রুপে অথবা তুমি হচ্ছে পেজে অথবা তুমি ইউটিউবে যেখান থেকেই দেখো না কেন, সব জায়গার মধ্যেই আমি তোমাকে ভাইয়া ওই এক্সাম যে দিব এই নোটিশটা দিয়ে দিব। তো গ্রুপে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে আসলে ইনফরমেশন খুব সহজে আপডেটেড থাকে আর কি। সো সবাই আজকে এ পর্যন্তই রাখবো, বাট যাওয়ার আগে একটাই কথা বলবো আর কি, এই যে মাত্র জার্নিটার কথা বললাম যে আমাদের কাছে পড়তে হবে কীভাবে, বেশি মার্ক কেন তুলতে হবে, এখন তোমাদের মাথার মধ্যে অনেকেরই ঘুরতে পারে যে আমি আসলে কোন দিকে ফোকাস দিব, আমি কি একাডেমিকে ফোকাস দিব নাকি আমি এডমিশনে ফোকাস দিব আর কি। এক কথাই একটাই উত্তর, দ্বিতীয় কোনো কথা নেই, ফোকাস আসলে একটাতেই, একাডেমিক। বেশি মার্ক আগে তুলতে হবে, আগে যদি তোমার মার্ক সর্বোচ্চ পাওয়া যায় তারপরে তুমি এডমিশনের কথা চিন্তা করবা। আর একটা মজার ব্যাপার আছে, একাডেমিক এডমিশনের পড়াশোনা কিন্তু খুব বেশি দূরের না। একাডেমিকের পড়াশোনাটা করলেই তোমার অনেক পড়াশোনা হয়ে যাবে, অনেক পড়াশোনা হয়ে যাবে আর কি। এডমিশনের পড়াশোনা এরপরে হচ্ছে হালকা পাতলা হবে, বইয়ের আনাচে এরপর অথবা গো থ্রু করা লাগবে। বাট তুমি এই একাডেমিক পড়াশোনা একদম ঝালাই করে নাও, তাহলে তুমি দেখবা এডমিশনের মধ্যে একটা এক্সট্রা এজ পাবা আর কি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।